বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, অবরোধ এবং হরতালের মধ্যে আছে দেশ এবং অন্যদিকে সরকারের বার্তা বা বক্তব্য হচ্ছে মোটামুটিভাবে একটা স্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দেশ। একদিকে আগুনে পুড়ছে মানুষ, অন্যদিকে গুলিতে মরছে মানুষ এবং এর মধ্যেই গতকাল সিদ্ধান্ত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরিবহন মালিকদের যে রাত ৯টার পর থেকে পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত রাত ৯টা থেকে সকাল পর্যন্ত কোনো দূরপাল্লার বাস চলবে না। একটি শীর্ষ দৈনিক গতকাল খবর দিয়েছে যে গত এক মাসে সারা দেশে রাজনৈতিক নেতা কর্মী গ্রেপ্তার হয়েছে অন্তত ১,০০০-এরও বেশি এবং এই যে একটা অচল অবস্থার মধ্য দিয়ে দেশ যাচ্ছে, এ থেকে আশু কোনো সমাধান বা পরিত্রাণের লক্ষণও দেখা যাচ্ছে না। কেননা এর জন্য সমঝোতার জন্য যে সংলাপ বা আলোচনা করা দরকার, সে ব্যাপারে যাদের সবচেয়ে বেশি উদ্যোগী হওয়া দরকার তারা এক কথায় জানিয়ে দিয়েছেন যে কোনো ধরনের সংলাপ সমঝোতা তাদের প্রতিপক্ষের সঙ্গে নয়। যে সংকট চলছে সেই সংকটের উৎস কি, সেই সংকট থেকে পরিত্রাণের উপায় কি, আদৌ পরিত্রাণ সম্ভব কিনা, আর পরিত্রাণ না পেলে কি হতে পারে সেগুলো আমরা আলোচনা করবার চেষ্টা করবো আজকে। আর আজকের প্যানেলে রয়েছেন আমার বায়ে বসা আছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং ক্ষমতাসীন 14 দলীয় জোটের নেতা বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। তারপরে রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং জাতীয় সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ। আমার ডানে রয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম এবং তারপরে রয়েছেন বাংলা দৈনিক দিনকালের ভারপ্রাপ্ত সম্পাদক ডক্টর রেজওয়ান সিদ্দিকী। স্বাগত আপনাদের চারজনকে স্টুডিওতে। যে প্রশ্নটা আলোচনা করতে চাই যে বাংলাদেশ নিয়ে অনেক সম্ভাবনার কথা আমরা শুনি, অনেক হতাশার চিত্র দেখতে পাই এবং অনেকের কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের এখন সবচেয়ে আগে ঠিক করা দরকার। আমরা অর্থনীতি নিয়ে অনেক কথা বলি, অন্যান্য অনেক সেক্টরে আমাদের অনেক অর্জন আছে, কিন্তু বাংলাদেশের অর্জন সব ব্যাহত হচ্ছে বা থেমে যেতে পারে বা বাংলাদেশ আরো পিছনে যেতে পারে সেটি রাজনীতির জন্য। সো পলিটিক্সটা আগে ফিক্স করা দরকার যে বাংলাদেশে আগামী দিনের রাজনীতিটা বা এই মুহূর্তের রাজনীতিটা কি হবে এবং সেটি এই বর্তমান বাস্তবতায় প্রতিটি নাগরিকের একটা ফিলিংস বা অনুভূতি বলা যেতে পারে। দিলীপ বড়ুয়া কি মনে করেন? শুরু করেন, 3 মিনিট সময় আপনার জন্য শুরুতে। ধন্যবাদ। আমাদের দেশের যে রাজনৈতিক অবস্থা একটা জটিল প্রেক্ষাপটের মধ্য দিয়ে আমরা অগ্রসর হচ্ছি অবশ্যই। তো আমাদের যে বিষয়টি ছিল বাংলাদেশ সৃষ্টির পর থেকে এই পর্যন্ত একটা বিষয়, একটু মৌলিক বিষয়, এটা আমি বলবো এটা অমীমাংসিত। যেহেতু একটি মৌলিক বিষয় অমীমাংসিত, সেই জন্য রাজনৈতিক অঙ্গনে এক একটা সময় এসে একটা জটিল আকার ধারণ করে। সেই অমীমাংসিত বিষয়টি হচ্ছে আমরা যেই প্রেক্ষাপট নিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছিলাম, যে রাজনৈতিক দর্শন নিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছিলাম, অথবা যার নেতৃত্বে আমরা বাংলাদেশ সৃষ্টি করেছিলাম, সেই প্রেক্ষাপটটা আজকে 43 বছর পরও এসে আজকে প্রশ্নবিদ্ধ। এবং এই 1971 সালে যারা এটা বিরোধিতা করেছিল, আজকে তারা একটা মেইন স্ট্রিম রাজনৈতিক দলের ছত্রছায়ায় এমন ভাবে তাদের অবস্থানটা হচ্ছে যে অবস্থানের প্রেক্ষাপটে তারা তাদের রাজনীতিটাকে নিয়ে এই জায়গায় অবস্থান করছে। আর অন্যদিকে যে মেইন স্ট্রিমের একটা রাজনৈতিক দল, তারা আগে যে অবস্থা তার সৃষ্টির সময় থেকে যে অবস্থানে ছিল বর্তমানে সে অবস্থানে নেই। এই যে সংকট, এই সংকটের প্রেক্ষাপটে যে কোয়েশ্চেন অফ রিকনসিলিয়েশন, এটা আপাতত হওয়ার সম্ভাবনাটা আমি খুবই ক্ষীণ দেখছি। এবং যেই জায়গাটাকে আমাদের মূল সংকটটাকে আমরা আইডেন্টিফাই করতে পারছি না, যখন বাংলাদেশের যুদ্ধ অপরাধের বিচার হচ্ছে, আজকে দেখেন এই রাজনৈতিক সংকটের ডামাডোলের মধ্যে দিয়ে যুদ্ধ অপরাধের বিষয়টা অনেকটা সাইড লাইনে আপনার চলে গেছে। এটা নিয়ে মানুষ আলাপ আলোচনা, যেটা আজকে মুখ্য বিষয় ছিল একসময়। কাজে আমার যে সেটি তো আলোচনার ব্যাপার নয়, সেটি তো আদালতে আছে, আদালতে আছে, স্বাভাবিক প্রক্রিয়ায় সেটি মীমাংসা হবে। মানে এটা মানুষের মন থেকে অনেকটা ডাইভার্ট হয়ে গেছে। তো এখন সেই জন্য আমরা বলছি যে আজকে আমাদের রাজনৈতিক অঙ্গনে, তাই গণতান্ত্রিক আন্দোলন বলতে যেটা বুঝায়, গণ আন্দোলন বলতে আমরা যেটা বুঝাই, বা 60-এর দশকে বা 50-এর দশকে বা পরবর্তীকালেও, এমনকি 1980 সালে যে গণ অভ্যুত্থান হয়েছিল, 7 বিরোধী যে গণ অভ্যুত্থান হয়েছিল,
আজকে 90-তে সেই জায়গাটা কিন্তু আজকে সে অবস্থা নেই। এখন আন্দোলন বলতে চলে গিয়েছে হোল জিনিসটা একটা কানাগলিতে চলে গিয়েছে। সেই কানাগলিটা হচ্ছে পেট্রোল বোমা, কানাগলিতে হচ্ছে যে নিরীহ মানুষের উপর আক্রমণ করা। এটাই হচ্ছে এখন রাজনীতি। আমরা ধরে একসময় নকশাল রাজনীতি বিশ্বাসী ছিলাম, নকশাল রাজনীতি অনুশীলনও করেছিলাম। মিস্টার বড়ুয়া, আমি আবার আপনার কাছে আসবো। মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম, 3 মিনিটের মধ্যে সূচনা বক্তব্য, যে প্রশ্নটা আমি করেছিলাম। ধন্যবাদ। বাংলাদেশের 16 কোটি মানুষের 2-1 বাদ দিয়ে যাকেই জিজ্ঞেস করেন সে বলবে যে পরিস্থিতি ভয়াবহ, বিপজ্জনক, নৈরাজ্যজনক, পথে বের হতে ভয় লাগে, কখন পেট্রোল বোমা এসে আমাকে দগ্ধ করে। অর্থনীতি বিধ্বস্ত হয়ে যাচ্ছে। অর্থমন্ত্রী বলেছেন যে শহর দেখে তোমরা কিছু বুঝবে না, গ্রামাঞ্চলের সর্বনাশের নিশানা আমি দেখতে পাচ্ছি। আমি অর্থনীতির ছাত্র এবং যে কেউ একটু চিন্তা করলেই বুঝতে পারবে যে গত 1 মাসের বেশি সময় ধরে যে ঘটনাবলী চলছে, এইটা তাৎক্ষণিকভাবে এটা দৃশ্যমান না হলেও তার যে ক্ষতিকর অবস্থা সেটা একটা গভীর ক্ষত সৃষ্টি করেছে আমাদের অর্থনীতিতে, যেটা আমাদের সমস্ত জাতিকে ভোগ করতে হবে। কিন্তু আমি অবাক হয়ে যাই এবং আমার ভিতরে প্রচন্ড ক্ষোভ জন্মে যখন বিতর্ক শুরু করতে হয় যে পরিস্থিতি স্বাভাবিক না অস্বাভাবিক। মন্ত্রী মহোদয়রা বলছেন যে পরিস্থিতি খুবই স্বাভাবিক এবং গত মাসের 10 তারিখ থেকে বলা শুরু করেছেন যে 7 দিনের ভিতরে সবকিছু ঠিক হয়ে যাবে, বার্ন ইউনিটে আর নতুন লোক আসবে না। যে নাকি স্বীকারই করে না যে পরিস্থিতি অস্বাভাবিক, আর তাকে দিয়ে 48 ঘন্টা বলেছেন এক জেলার ডেপুটি স্পিকার। তারপরে বললো যে তোমরা সব রাত্রেবেলা গাড়ি চালাও, আমরা এখানে কনভয় দিচ্ছি সামনে পেছনে। তারপরে যে এতগুলো লোক মারা গেল, যারা বোমা মারছে তারাও অপরাধী, কিন্তু যারা মানুষকে মিথ্যা প্রশ্রয় দিয়ে তাদেরকে এই বিপদের ভিতরে ঠেলে দিল এবং তথা সরকার, এবং সরকারের দায়িত্ব হলো জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেইখানে দায়িত্ব তাদেরকেও নিতে হবে। সুতরাং পরিস্থিতি স্বাভাবিক না অস্বাভাবিক এইটা নিয়েই তো প্রথমে আমাদের মীমাংসা করে নিতে হয়। একটা ছোট্ট গল্প বলি। এক লোক বাঘ মারতে গেছে বন্দুক নিয়ে, ফিরে আসছে কালিয়াতে, বলছে বাঘ মারলে না? বলছে মারলাম না। কেন মারলাম না? যে 22টা কারণ। বলো একটা একটা করে। 1 নম্বর, বন্দুকের কোনো গুলি ছিল না। তো বললে যে তাহলে আর বাকি 21টা কারণ আর জানার দরকার নেই। তাহলে এই আলোচনা ইউজলেস যদি আমরা স্বীকার না করি যে পরিস্থিতি অস্বাভাবিক, এবং স্বাভাবিক করতে হলে কি করতে হবে? আরেকটা তর্ক এসে যাচ্ছে যে এটা আইন শৃঙ্খলাগত ব্যবস্থা নাকি রাজনৈতিক ব্যবস্থায়। আরে বাবা, 2 ব্যবস্থা একসঙ্গে নিলে অসুবিধা কোথায়? যারা পেট্রোল বোমা মারছে তাদেরকে তৎক্ষণাৎ ধরে তাদের উপযুক্ত বিচার এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করো, এবং এইটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দিয়ে এটা হবে না। এটা আইন যথেষ্ট আছে, আইনের ভেতর দিয়ে এটা করতে হবে। এবং সঙ্গে সঙ্গে একই সঙ্গে যদি আমরা এইটার যে উৎস কোথায় থেকে শুরু হয়েছে সেই রাজনৈতিক সমাধানের পথেও যদি একই সঙ্গে পদক্ষেপ নেই, তাহলে পরে এই সংকট থেকে আমাদের বেরিয়ে আসা সম্ভব। আসবো আবার আপনার কাছে মিস্টার কাজী ফিরোজ রশিদ। ধন্যবাদ জলিল ভাই। আসলে কথা বলাই খুব কঠিন এখন, এই জন্য যে কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব। একটি কথা বলা যায় যে দেশে কিছুই স্বাভাবিক অবস্থা নেই, এটা চরম অস্বাভাবিক অবস্থা। এই 60-70 জন মানুষ বোমার আঘাতে মারা গেল, পেট্রোল বোমায়। এমনি যদি একটি গুলিতে মারা যায়, গুলির একটি যন্ত্রণা, প্রত্যেকটা মৃত্যু তো যন্ত্রণাদায়ক, কিন্তু একটা মানুষ মারাই যে গেল। কিন্তু এই যে পেট্রোলে জ্বালাই পোড়াই মারা, একটা মানুষের গায়ে পেট্রোল ঢেলে বাসের মধ্যে মানুষগুলো বেরোতে পারতেছে না, জ্বলে পড়ে সারকার হয়ে যাচ্ছে, সন্তানটাকে বাপ জড়িয়ে ধরে মারা গেল, তার স্ত্রীকে ধাক্কা দিয়ে বের করে দিল আর নিজে বেরোতে পারল না বাচ্চাটাকে নিয়ে। একজন কন্ট্রাক্টর যে থেকে আসছিল, এরকম অজস্র আছে। পত্রিকা খুললে দেখা যায় যে কিভাবে করুণ মৃত্যুগুলো হচ্ছে। এটিকে তো আমরা স্বাভাবিক বলতে পারি না, কিন্তু অস্বাভাবিকও না। এইটা একটা ভয়াবহ অবস্থা বিরাজমান দেশে, ভয়াবহ অবস্থা। এবং সবকিছু কিন্তু একটি অস্বাভাবিক অবস্থা যাচ্ছে। আপনার আমার কারোই স্বাভাবিক জীবনযাত্রা নেই, সব ব্যাহত হচ্ছে। কারণ আপনি যদি স্বাধীনভাবে চলাফেরা না করতে পারেন, প্রতি মুহূর্তে যদি আপনার শঙ্কা থাকে যে এই বোধহয় একটি পেট্রোল বোমার আঘাত আপনার এসে পড়লো,
তাহলে আপনি যখন বাসায় ফিরে আসেন আপনি মনে করলেন যে আমি তো বেরিয়ে ভালো ভালো মতন ফিরে আসলাম অক্ষত অবস্থায়, আল্লাহর কাছে শুকর করা হয়। এইটা তো একটি স্বাধীন দেশে কাম্য হতে পারে না। 44 বছর আগে যখন আমরা এই দেশটা স্বাধীন করলাম তখন আমাদের স্বপ্ন ছিল অনেক কিছু। স্বাধীনতার পরেই পথভোজট খেলাম, এই জাসদ গণবাহিনী করে তারা শুরু করলো মানুষ মারা। কি আওয়ামী লীগ যুবলীগ ধ্বংস করতে হবে, মারতে হবে, এটা জনগণের রাজত্ব কায়েম করতে হবে, নতুন একটা ফর্মুলা নিয়ে আমাদেরই বন্ধু বান্ধব একই বিছানায় ঘুমাইয়া একই সাথে ট্রেনিং নিয়ে আমরা যুদ্ধ করলাম। আমার সাথে তার ভয়াবহ পার্থক্য হয়ে গেল। দেশ কি আমরা আবার স্বাধীনতা কেন? একটা সশস্ত্র বিদ্রোহ করে বিপ্লব করে অস্ত্র নিয়ে আমরা একটা দেশ স্বাধীন করলাম, আবার কিছু স্বাধীনতা কাটা রাইফেল দিয়া বন্দুক নিয়া এই যে অস্ত্র জমা দেয় নাই তাই দিয়া রাত সমস্ত গ্রাম অঞ্চলে গণবাহিনী করে হাজার হাজার মানুষ হত্যা করা হলো। এটা ভয়াবহ দুর্বিষহ অবস্থার মধ্যে সেদিন মানুষ গেছে। কিন্তু সেদিন আজকের সাথে পার্থক্য ছিল ওরা বেছে বেছে আওয়ামী লীগ মারত, ঈদের জামাতে পর্যন্ত আওয়ামী লীগে গুলি করে হত্যা করা হয়েছে, কিন্তু সাধারণ মানুষকে কিন্তু তখন মারা হয় নাই। আর এইবার দেখা গেল যে বিএনপি ঘাড়ে জামাত জুটে তারা এখন যে পেট্রোল বোমা, এটা কখনোই দেশে ছিল না। এটা ভয়াবহ অবস্থা। একটা বাস যাচ্ছে, সাধারণ লোক জানেও না তাদের পেটের যন্ত্রণায় এই যে বাসটা গাইবান্ধা থেকে আসতেছিল শুধুমাত্র বাদাম খেতে গিয়ে মানে বাদাম বিক্রি করা ফ্যামিলি গেল। তো আমি বলতে চাইছি, আমি আরেকটা সেকেন্ডে শেষ করছি যে এখান থেকে আমরা কিভাবে উত্তরণ পাবো। উত্তরণ আমরা পরে শুনি, উত্তরণের প্রসঙ্গে পরে আসবো। ডক্টর রেজওয়ান সিদ্দিকী, কারণ উত্তরণের আগে সমস্যাটা আইডেন্টিফাই করতে হবে আরো ভালোভাবে। দেশে এই মুহূর্তে যে অবস্থা তা একটি কঠিন রাজনৈতিক সমস্যা। এরকম সমস্যা আমি গত 40 বছরে কম সময়ে দেখেছি যে একটি রাজনৈতিক সমস্যা এইভাবে প্রায় 35 দিন ধরে দেশের মধ্যে অবরোধ চলছে। হ্যাঁ, পেট্রোল বোমায় লোক মারা যাচ্ছে, আবার ক্রসফায়ারে লোক মারা যাচ্ছে, যেটা আপনি উল্লেখ করেছেন। এরকম অবস্থায় প্রত্যেকটা মানুষ অনিরাপদ এখন এই সমাজের ভেতরে। কিন্তু রাজনৈতিক এই সংকটটা তৈরি হলো কেন, সেই জায়গাটায় আমাদের যাওয়া উচিত, যার ফলে এই অচল অবস্থা তৈরি হয়েছে। সংকটটা কিন্তু তৈরি করা হয়েছে আপনি বলতে পারেন যে কৃত্রিমভাবে, কোনো প্রয়োজন ছিল না। যে কোনো গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য যে পরস্পর মত প্রকাশ করবে, একটা জনসভা করবে, একটা বক্তব্য রাখবে, এভাবেই। কিন্তু দেখা গেল যে ভেতরে ভেতরে যত ক্ষোভ যার থাকুক না কেন, কিন্তু সূত্রপাতটা হলো গাজীপুরের জনসভায় বাধা দিয়ে। তার আগে দেখা যাচ্ছিল যে অনেক বড় বড় জনসভা বেগম খালেদা জিয়া করছেন। এটা কি এক ধরনের ঈর্ষাকাতরতা কিনা যে ঢাকায় আমরা জনসভা ডাকলাম, দেখা গেল প্রধানমন্ত্রী বক্তৃতা দেবে, জনসভা ডাকা হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে, এমন লোকই হয় নাই যিনি জানো নাই, অনেক মন্ত্রী জানো নাই, দেখা গেল যে সব মন্ত্রীরা গেছেন কিন্তু অডিয়েন্স নাই, ফলে তারা সেখানে যান নাই, আসেন নাই। এরকম যখন পরিস্থিতি, তখন বেগম খালেদা জিয়ার জনসভায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি, সেটার জন্যই কি বন্ধ করে দেওয়া হলো যে গাজীপুরে এই জনসভাটা করতে দেওয়া হলো না? একইভাবে ঢাকায় যখন উনি জনসভা ডাকলেন তখনও করতে দেওয়া হলো না। এই দুটো কিন্তু কারণ হিসেবে সামনে উঠে এলো যে তখন তারা বললেন যে কি হলো, ঢাকা আওয়ামী লীগও জনসভা ডাকলো, ডেকে 3 তারিখ থেকে তারা জানান দিল যে সারা দেশ থেকে ঢাকামুখী কোনো যানবাহন চলাচল করবে না, সব বন্ধ। তার অর্থ কি? তার অর্থ তারা নিজেরা যে জনসভা ডেকেছিলেন সেই জনসভাটি সফল হোক, এটা কিন্তু তারা চান নাই। তো সুতরাং তারা নাক কেটে যাত্রা ভঙ্গ করলেন যে সভা সমিতি সব নিষেধ, সভা সমিতি হবে না। তারপর কি হলো, 5 তারিখে যখন বেগম খালেদা জিয়া বেরোবার চেষ্টা করলেন, তখন তার বাইরে থেকে তার ঘর দরজায় তালা দিয়ে আপনি তার পথ রুদ্ধ করে দিলেন। ডেমোক্রেসি, যে যেখানে আপনি তার অফিসে তালা দিয়ে দিলেন, তিনি যেখানে অবস্থান করছেন সে অফিসে তালা দিয়ে দিলেন এবং তাকে বেরোবার পথটা রুদ্ধ করে দিলেন। ব্যাস, উনি বললেন ঠিক আছে, অবরোধ সরকার চালাচ্ছে, অবরোধ চলবে, অবরোধ চলছে। এই যে সংকটটা রাজনৈতিক, এটার ভেতর দিয়ে রাজনৈতিক সংকট, যখন আপনি আমার স্বাভাবিক প্রবাহ রুদ্ধ করেন, যখন একটি নদীর পানির গতি আপনি রোধ করে দেন, তখন কিন্তু বিশাল জলোচ্ছ্বাসে চতুর্দিক ভাসিয়ে নিয়ে চলে যায়। এখন তো পরিস্থিতি সেরকম জায়গায় যাচ্ছে, স্বাভাবিক প্রবাহ রোধ করে দিয়েছেন, ফলে অস্বাভাবিক সমস্ত ঘটনা সমাজের ভেতর ঘটছে এবং তারই পরিণতি, তারই ফল হলো আজকের পেট্রোল বোমা, আর তার প্রতিশোধ হলো আজকের ক্রসফায়ার। দুইটাই ব্যাড। দেখেন, আমরা ভেবেছিলাম যে 90-এর পরে, দিলীপ দা বললো যে 90 সালে একটা গণ আন্দোলনে আমাদের জাতীয় পার্টি ক্ষমতা যখন হস্তান্তর করলো,
তারপর আমরা মনে করছিলাম যে গণতন্ত্র ধাপে ধাপে গণতন্ত্রের ভিত অনেক শক্ত হবে, কিন্তু সেখান থেকে আজকে কি দেখলাম? সেদিনের পর এখন দেখতেছি পেট্রোল বোমা মেরে জনগণকে একদম ভীত সন্ত্রস্ত করে মেয়ে ধরে একটি দল ক্ষমতা আসতে যাচ্ছে। পেট্রোল বোমা মেরে কি ক্ষমতা আসতে যাবে? একটু বলছে যে নকশাল আন্দোলন শুরু করতেছিল এই দেশের সর্ববাদী আন্দোলন। ভারতের নকশাল আন্দোলনের অবস্থা আমরা জানি না কি হয়েছে, মাওবাদী আন্দোলনের অবস্থা কি হয়েছে, আমাদের শ্রীলঙ্কায় তামিল গেরিলারা দীর্ঘদিন ফাইট করছে, তাদের অবস্থা কি হয়েছে? রাষ্ট্রীয় ক্ষমতার কাছে এই সমস্ত সন্ত্রাস করে কিছু করা যায় না, তবে যেটা হয় সাধারণ জনগণের উপর দিয়ে বিরাট ক্ষতি হয়ে যায়। এই যে উনি বলছেন অর্থনীতি বড় ক্ষতি হয়ে গেছে, সাধারণ জনগণ এইটার ই ঘুরতেছে। সাধারণত যারা ক্ষমতা থেকে তাদের খুব বেশি ক্ষতি হয় না, তারা তো পুলিশ নিয়ে যাতায়াত করে, কিন্তু ওই যে গভীর রাতে যে বাসটিতে সকালে এসে এখানে কাজে যোগদান করবে তারা তো আসতে পারতেছে না। একটা ভালো সিদ্ধান্ত হয়েছে যে রাতে গাড়ি চালানো, কারণ একটা অস্বাভাবিক অবস্থা, কিন্তু কেন রাতে গাড়ি চালাবে? যারা এই আশ্বাস দিয়েছিল তারা ভুল করেছিল। আপনি যখন দেখতেছেন যে আপনার প্রতিপক্ষ সাধারণ জনগণ, তাকে মারার জন্য প্রতিনিয়ত মৃত্যুর ফাঁদ পাতা হয়েছে হাইওয়েতে, সেখানে রাতে গাড়ি চালানো তো একদম নিষেধ করে দেওয়া উচিত ছিল। সন্ধ্যা 6টার পরে কোনো গাড়ি আসবে না, যাবে না। দিনের বেলা এর থেকে 50% কম হইতো ক্যাজুয়ালিটি, কিন্তু এইটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। আমি বলতে চাই যে এই যে আপনি বললেন যে একটি এই অবস্থা থেকে সৃষ্টি করা হয়েছে কৃত্রিম অবস্থায়, এটা বলবো ঠিক তা না। যে যেখানে আছে সে কিন্তু তার একটি ভিশন নিয়ে এগোচ্ছে। আজকে আওয়ামী লীগ ক্ষমতা আছে বা 14 দল ওনারা ক্ষমতা আছেন, আপনারাও আছেন। আমাদের এইখানে প্রবলেম কথা বলার জন্য এই জন্য তো মানে এখন টকশোতে যাই না, ওই একটা প্রশ্নের জবাব দিতে পারি না। মানুষ করে যে আপনার অবস্থানটা ক্লিয়ার করেন, আপনি সরকারি দল বা বিরোধী দল। আমি বলি বিরোধী দল, তখন আপনারা বলেন যে 16 কোটি মানুষকে বোকা বানাই সোজা নাকি? আপনার পার্লামেন্টে করে লোক চালাক মনে করেন, আমার কেউ বলে আমার বন্ধু বান্ধবরা। আসলে এখানে আমাদের একটু অসুবিধা হয়েছে। না, হিউম্যান বিং যদি এরকম থাকতে পারে, কোনোটাই না, না পুরুষ না নারী, একটা রাজনৈতিক দল। আমি তাও আপনার ভাষা বুঝি কি বলতে চাচ্ছেন, কিন্তু আমাদের যে ভাবেই বলেন না কেন, আমরা আমাদের অবস্থান ক্লিয়ার করতে পারি নাই। কারণ আমার নেতা উনি এখনো সরকারের অ্যাডভাইজার এবং প্রধানমন্ত্রী অ্যাডভাইজার, উনি মন্ত্রী সিনিয়র মিনিস্টার পদমর্যাদা ভোগ করেন। সেই কারণে আমরা এটাই না, কিন্তু আমরা কিছু বলতে চাই যে দেশটা তো সবার, দেশটা এগিয়ে যাবে। ক্ষমতা তো চিরস্থায়ী না, আজকে আওয়ামী লীগ আসবে, কালকে বিএনপি আসতে পারে, কিন্তু সেটা মানুষ মারতে হবে। জি, মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম। দেখুন, প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার যে রাজনৈতিক কারণ হোক আর যে কারণেই হোক, কোনো কিছুই পেট্রোল বোমা নিক্ষেপের একটা এক্সকিউজ হতে পারে না বলে আমি মনে করি। পেট্রোল বোমা খেয়াল করলে দেখবেন নিক্ষেপ করা হচ্ছে বাসে, ট্রাকে, যেসব জায়গায় সাধারণ মানুষ, নিরীহ, কোনো নির্দলীয়, একেবারে জীবনের জন্য সাধারণ মানুষ। আমাকে বলেন গত 33 দিন হয়ে গেল বা আরো বেশি হয়ে গেল, 35 দিন হয়ে গেল, এর ভেতরে কোনো প্যাজেরো গাড়িতে বোমা পড়েছে? কোনো ক্রিসলার গাড়িতে বোমা পড়েছে? পড়েনি। কারণ ওইখানে এলিট শ্রেণী, তাদের চলাচল। সুতরাং যেটাকে আন্দোলন বলা হচ্ছে, আমি এটাকে আন্দোলন বলতে রাজি না। আন্দোলন হলো মানুষকে সম্পৃক্ত করে একটা গণজোয়ার সৃষ্টি করার একটা প্রয়াস, কিন্তু এইখানে এমন পদ্ধতি ব্যবহার করা হচ্ছে যে মানুষ সম্পৃক্ত না হয়ে আরো ঘরের ভেতরে ঢুকে যাচ্ছে। কারণটা কি? কারণটা হলো দুর্ভাগ্যজনকভাবে যে অনিষ্ট করার সক্ষমতা দিয়ে রাজনৈতিক দলের বাজার দর নির্ধারিত হয়, এইরকম একটা ধারণা নিয়ে আমাদের দেশের রাজনীতি বর্তমানে চলমান। সুতরাং একটা পরিস্থিতি সৃষ্টি করতে হবে এবং সেইটা নীল নকশা রচনা করার জন্যই কিন্তু সমস্ত কার্যক্রমটা চলছে। এবং এই পরিস্থিতি সৃষ্টির জন্য রাজনৈতিক বিবেচনায় এখন আসেন কোন রাজনৈতিক শক্তি সবচেয়ে বেশি ইন্টারেস্টেড এরকম পরিস্থিতি সৃষ্টি করার জন্য। সোজাসুজি আমি বলতে চাই সেটা হলো জামাত শিবির চক্র। কেননা তাদের নেতারা এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জায়গায় আছে, বিচার চলছে। তাদেরকে যদি বাঁচিয়ে আনতে হয় তাহলে বিচারিক প্রক্রিয়াটাকে শর্ট সার্কিট করাইতে হবে। বিচারিক প্রক্রিয়া শর্ট সার্কিট কোনোখানেই সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত না
সাংবিধানিক প্রক্রিয়াকে আপনি শর্ট সার্কিট না করছেন। সুতরাং সেইখান থেকে হলো রাজনীতিক বিবেচনা থেকে জামাত শিবিরের তৎপরতাটা প্রধানত হলো যে একটা পরিস্থিতি সৃষ্টি করা, সেইটা সুযোগ দিচ্ছে বিএনপি। এবং এটা খুবই দুর্ভাগ্যজনক যে বিএনপি এখনো পর্যন্ত সেই ঘোষণা দিচ্ছে না, বিএনপির নেত্রী, যে কারো হাতে পেট্রোল বোমা দেখা গেলে আমার কর্মীদেরকে আমি নির্দেশ দিচ্ছি যে তাকে ধরে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দাও, তাহলে পরে না আমরা বুঝবো যে উনি এইটার বিরুদ্ধে এবং প্রকৃত গণ আন্দোলনের ধারা কি করতে হবে। কিন্তু এইখানে দাড়ি দিয়ে ফুল স্টপ দিলে হবে না। আপনাকে সেই পরিবেশ নিশ্চিত করতে হলে সরকার যেই পথ অবলম্বন করেছে সেটা আমি মনে করি সঠিক পথ নয়। আগুন দিয়ে আগুন নেভানো যায় না। সুতরাং আপনি এই কি বলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এনকাউন্টার আর ক্রস ফায়ার এইগুলো দেখিয়ে মানুষকে ভীত করে পরিস্থিতি সামাল দিবেন, এইটা আহম্মকের স্বর্গে বাস করছে। মিস্টার বড়ুয়া, বিষয়টি হচ্ছে দেখেন, আমি যেটা শুরু করছিলাম, আমরা নকশাল মুভমেন্ট করছিলাম, সেখানে আমার শ্রেণীর শত্রু যারা কন্ডেমড পিপল তাদেরকে টার্গেট করিয়া বা প্রশাসনের লোকদেরকে টার্গেট করে করতাম। আজকে আন্দোলনের নামে হচ্ছে যে যেটা বললেন সিবি প্রেসিডেন্ট, যেটা তো সঠিক, যে সাধারণ মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, ড্রাইভার, হেল্পার, সাধারণ মানুষ যাদের পলিটিক্সের সাথে কোনো সম্পর্ক নাই, ইভেন অনেকে হয়তো বিএনপি সাপোর্টার হতে পারে বা অন্য দলের সাপোর্টার হতে পারে, তাদেরকে ইচ্ছাকৃতভাবে মারছে। এই মারার মধ্যে দিয়ে এমন একটা সিচুয়েশন সৃষ্টি করছে অসাংবিধানিক ভাবে, বাধ্য করা নেশন ইন্টারন্যাশনালি যে বাংলাদেশ এইভাবে চলছে না, এই সরকারের পরিবর্তে একটা অসাংবিধানিক ভাবে সরকার আসুক, যার ফলশ্রুতিতে আমাদের দেশে যে মেইন যে ক্রাক্স অফ দ্য প্রবলেম এর পেছনে আছে জামাত শিবির চক্র, তারাই এই ঘোড়া জলে মাছ শিকার করার জন্য অত্যন্ত তৎপর আছে। আজকে মূলত আমাদের দেশে আন্দোলন বাংলাদেশে চলছে না, এটা মূলত হচ্ছে যে লন্ডনে যারা বসে আছেন তারাই ওইখান থেকে এই সমস্ত জিনিসগুলা দিয়া এবং ভাড়াটিয়া কিছু লোককে দিয়া এটা করা হচ্ছে। 1969 গণ আন্দোলন বলেন বা এরশাদ বিরোধী আন্দোলন বলেন, আমরা তো ছাত্র থেকে আরম্ভ করি পলিটিক্যাল যে প্রসেসের ভিতর দিয়ে পিপলকে সম্পৃক্ত করে আমরা আন্দোলনের কথা বলছি। কিন্তু আজকে যে রাজনীতিটা হচ্ছে পিপলসের কোনো সম্পৃক্ততা নাই, পিপলস কিন্তু ভয়ে ঘরে ঢুকে গেছে, ঘর থেকে বাইরে হচ্ছে না। কাজে এই পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যারা আমি যেটা শুরুতেই বলছিলাম, যারা বাংলাদেশের কনসেপ্টে বিশ্বাস করে না, যারা 43 বছর পর তাদের কর্মকাণ্ডের ফলশ্রুতিতে দেশের কাছে ক্ষমা চান নাই, তারাই আজকে মূলত এর নায়ক। এবং দুর্ভাগ্যজনক হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন আজকে তাদের হাতে পুতুল, এবং এই জন্য আজকে হোল প্রক্রিয়ার ভিতরে এক ধরনের অসহিষ্ণুতার সৃষ্টি হয়েছে। এবং এই অসহিষ্ণুতার মধ্য দিয়ে এটা যেটা হচ্ছে যে আইন শৃঙ্খলার বিষয়টি হচ্ছে যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন কিন্তু এটা পলিটিক্যাল ডিমান্ড বা পলিটিক্যাল প্রবলেম সলভের মধ্যে এটা সীমাবদ্ধ নেই, এটা চলে গেছে টোটালি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্য দিয়ে। যেমন সেদিন বদরুদ্দোজা চৌধুরী সাবেক মহামান্য রাষ্ট্রপতি, উনি বললেন যে সরকারকে উদ্যোগ নিতে হবে। উনি একটিবারও বললেন না যে পেট্রোল বোমা যারা আহত হচ্ছে, নিহত হচ্ছে, তাদেরকে কন্ডেমনি করেন নাই। উনি এই যে উনি সংবেদনশীল মানুষ হিসাবে সবাই জানেন, আমাদের অনেক পলিটিশিয়ান, আন্তর্জাতিক আইনজীবী, তারা কিন্তু এই পেট্রোল বোমা নিহিত তাদেরকে দেখতে পর্যন্ত চাচ্ছেন না, অর্থাৎ তারা এটার ভিতর দিয়ে জাস্টিফাই করতে চাচ্ছেন। ডক্টর সিদ্দিকী, আমি কয়েকটা সংবাদপত্র থেকে আপনাকে কয়েকটা উদাহরণ তুলে ধরছি। আমি বলছি না যে এককভাবে এই পার্টটুকু আমি যা তুলে ধরতে চাই সেই পার্টটুকুই সত্যতা বলছে না, এর বাইরে অন্য ঘটনা থাকতে পারে। যেমন কালকের একটি সংবাদ হলো চট্টগ্রাম আওয়ামী লীগ অফিস থেকে 10টি পেট্রোল বোমা উদ্ধার। তার আগের দিনের প্রথম আলোর সংবাদ চাঁপাইনবাবগঞ্জের সাংসদ অদুদের কার্যালয়ে বিস্ফোরণ, এবং সেটা ছিল একটি পেট্রোল বোমা তৈরির কারখানা। তারপরে বিপুল পেট্রোল বোমা সহ 6 ছাত্র যুবলীগ আটক। তারপরে আছে যে এই যে যারা আটক হচ্ছে, তারপরে আছে রূপগঞ্জে 4 জন ছাত্রলীগ পেট্রোল বোমা বানাতে গিয়ে আহত হয়েছে, তাদের মধ্যে পরে একজন মারা যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছে ছাত্রলীগ নিজে দাবি করেছে যে আমরা, তাদের নিজস্ব ওয়েবসাইটে তারা দিয়েছে যে আমরাই আসলে
অমুক জায়গায় পেট্রোল বোমা মেরেছিলাম, সেখানে 2টো লোক মারা গেছে, আমরাই মেরেছিলাম, কিন্তু এটার ক্রেডিট অন্যরা নিচ্ছে। এই যে ঘটনাগুলো ঘটছে, ঘটার পর হ্যাঁ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিয়েছে, এদের অনেককে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে দেখা গেল যে 500 লোক ছাত্রলীগ আওয়ামী লীগের গ্রেপ্তার হয়েছে, এবং এই 500 লোককে ছাড়িয়ে নেওয়ার জন্য আওয়ামী লীগের এমপি থেকে শুরু করে বড় বড় নেতারা প্রত্যেকে সৎ এবং মেধাবী বলে সার্টিফিকেট দিয়েছেন এবং সেটাও কয়েকদিন আগে আপনার এই বাংলাদেশ প্রতিদিন কাগজে লিড সংবাদ হয়েছে। তো তাহলে কি দাঁড়াচ্ছে, আপনি এই 500 লোককে বোমাবাজকে ছাড়িয়ে নিচ্ছেন কেন? এরা আপনার লোক বলেই তো। আর আগের উদাহরণগুলো আমি দিচ্ছি, তার মানে এই নয় যে এই লোকগুলোই শুধুমাত্র দোষী। হতে পারে যে আপনারা যেটা বলছেন অনেকে, জামাত থাকতে পারে, ছাত্রলীগ থাকতে পারে, হতে পারে যে তারাও থাকতে পারে। তাহলে আপনি এদেরকে সৎ এবং মেধাবী বলে ছাড়িয়ে নেওয়ার তদবির করছেন, এমপি সাহেব থেকে শুরু করে এরা, আর অন্যদেরকে আপনি ক্রস ফায়ারে দিয়ে দিচ্ছেন। এটা তো কোনো জাস্টিস হলো না। আপনি ধরেন, প্রত্যেকেই ধরেন, যেটা সেলিম ভাই বললেন যে খালেদা জিয়ার স্টেটমেন্ট, খালেদা জিয়ার কিন্তু প্রতিটি স্টেটমেন্ট যেটা তার ভেতরে কিন্তু আছে এদের জন্য শোক জানানো, সমবেদনা জানানো, কিন্তু উনি নিজে যাবার তো কোনো পথ নেই। একদিন মাত্র জেনারেল মাহবুব গেছিলেন, পরদিন আওয়ামী লীগের 6 মন্ত্রী ঘোষণা দিলেন যে এখানে আর এই শ্রেণীর কোনো লোককে প্রবেশ করতে দেওয়া হবে না, অর্থাৎ কোন রকম সাহায্য সহযোগিতা করতে তাদেরকে আসতে দেওয়া হবে না। এরকম যখন একটা ভয়াবহ পরিস্থিতি হয়, তখন কেমন করে আশা করেন যে তারা গিয়ে এই বার্নি নিটে তাদের পাশে দাঁড়াবে? আর এই যদি চিত্র হয় যে 500 লোককে আওয়ামী লীগের বোমাবাজ তাদেরকে ছাড়িয়ে নিতে শীর্ষ নেতারা তদবির করছেন, তাহলে কিন্তু চিত্রটা ভিন্ন হবে এবং সংশয়টা ভিন্ন হবে। শুধু এই নয়, আপনি অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করেন বড় বড় পেট্রোল বোমার ঘটনা, সামনে কিন্তু বিজিবি বা পুলিশ আনসারের সামনে পেছনে তাদের গাড়ি আছে সমস্ত জায়গায়। যার মাঝখানে হামলাটা হয়েছে, এমন কোথাও হামলা হয়নি যার সামনে পিছনে কোনো বিজেপি গাড়ি। আমি থামিয়ে দিচ্ছি আপনাকে, একটা দিয়ে দেই। তারপর আমাদের প্রাইম মিনিস্টারের উপদেষ্টা এইচ.টি. ইমাম সাহেব বললেন, মনে হয় এটা মিলিটারি অপারেশন, খুব দক্ষ লোকেরা করেছে, তার আগে রেকিটেকি করে গেছে, সবকিছু মিলিয়ে একটা ধুলায় অন্ধকার সংকটের। আপনাদের আলোচনা থেকে যেটি বেরিয়ে এসেছে, সংকটের 3টে কারণ দেখা যেতে পারে। একটি হচ্ছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা কি হবে, দ্বিতীয়ত যেটি আমরা দেখতে পাচ্ছি যে এটিও এসছে আলোচনার মধ্যে, যে মত প্রকাশের এবং রাজনৈতিক তৎপরতার স্বাধীনতা, এবং তৃতীয়ত হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার। আপনারা মানে প্রায়োরিটাইজ করলে কিভাবে, কে কিভাবে দেখেন, একটু 30 সেকেন্ডসে যদি উত্তরটা দেন। সংকটের প্রধান কারণ কি দিলীপ বড়ুয়া কি মনে করেন? যুদ্ধাপরাধীদের বিচার, না ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া, না মত প্রকাশের বা রাজনৈতিক তৎপরতার স্বাধীনতা? রাজনৈতিক তৎপরতার স্বাধীনতা তো এখানে সমস্যা না। কোনটি প্রধান সমস্যা মনে করেন? আমি মনে করছি যে যেন তেন প্রকারে ক্ষমতা দেওয়ার বিষয়টি এখানে মুখ্য। সেটাই আমি বলছি না, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া যেন তেন ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটি সমাধান সমস্যা মনে করেন। সেক্ষেত্রে দ্বারা যে এর জন্য সরকারকে দায় বহন করতে হয় অনেকটা। কাজী ফিরোজ রশিদ কি মনে করেন? শুধুমাত্র গদি, এই আন্দোলন বলেন, সংগ্রাম বলেন, এর মধ্যে অন্য কিছু নেই। তো দুদিক থেকে হতে পারে, ক্ষমতায় থাকতে হবে। আসলে সিংহাসন দখল, এই প্রতিযোগিতায় সাধারণ লোক জীবন দিচ্ছে, আর কিছু না। মানে আপনি কি মনে করছেন যে যারা এখন আন্দোলনের নামে সহিংসতা করছে বা আন্দোলন করছে, তারা জোর করে ক্ষমতায় যেতে চাইছে? এটা তো আন্দোলন বলবো, এটা একটা সন্ত্রাস হচ্ছে, যেটা বলছে যে সন্ত্রাস করে ক্ষমতায় যেতে চাইছে। কারণ এটা মনে করতে যে এই সন্ত্রাস দীর্ঘদিন হলে আইন শৃঙ্খলা অবনতি ঘটবে আরো, এবং অর্থনীতি আরো হয়ে আসবে, সংকুচিত হয়ে আসবে প্রভৃতি। তখন সরকার বাধ্য হবে আলোচনা করতে কি নির্বাচন আর কিছু। আমাদের মেজর হাফিজউদ্দিন তো বলছেনই, সরকার বলুক যে একটা মধ্যবর্তী নির্বাচন দেবে, আমরা সব আন্দোলন পেট্রোল মারা বন্ধ করবো না। 1 সেকেন্ড আমি শেষ করে দিচ্ছি। পাগলও মনে করবে না যে আওয়ামী লীগ ছাত্রলীগে বোমা মারতেছে, কারণ নিজেদের ঘরে কেউ আগুন দেয় না, পাগলও দেয় না, কখনো দেবে না। আন্দোলন ডাক দিলেন আপনারা প্রথম দিলেন যে হরতাল কি দিল, যে এটা দীর্ঘদিন চলতেছে অবরোধের মধ্যে অবরোধের সংগ্রহ আপনারা জানালেন না, না বুঝছে মানুষ ঘর থেকে বেরোলো, তাদের পেট্রোল বোমা দিয়ে মারলেন। তারপর মানুষ বুঝলো যে অবরোধের অর্থই হচ্ছে ঘরে আটকা থাকা, এরপরে হরতাল। এখানে একটা লোক, এটা কেউ মনে করবে না, আপনি গণভোট দেন, আমি কোন জিনিস আমার মন থেকে বলি, বিশ্বাস করবে না যে এইটা আওয়ামী লীগ করছে। আমি কিন্তু কোন জিনিস আমার মন থেকে বলিনি, যা কিছু আমি এখানে নিয়ে এসেছি তার সবই সংবাদপত্রে প্রকাশিত, আমি কোনো কিছু আমি বানিয়ে বলিনি। তো সুতরাং সংকটের মূল কারণ হলো রাজনীতি, যে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছেন,
সেই গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিন, ফিরিয়ে দিলে আলোচনায় বসে। আপনি কি বলতে চাইছেন যে ভোটের প্রশ্নটি ততটা গুরুত্বপূর্ণ নয়, যেটি গণতান্ত্রিক অধিকার বা মত প্রকাশ বা রাজনৈতিক গণতান্ত্রিক অধিকার সেটাও ইম্পর্টেন্ট। সেটি কারণ কোনটি আগে? একটি হচ্ছে যে আপনি কি মনে করেন কিনা যে বিএনপিকে এখন স্বাভাবিক রাজনৈতিক তৎপরতা চালাতে দিলে 20 দলীয় জোটকে, তাহলে সমস্যা সমাধান হবে? ভোটের বিষয়টা আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনারা এই সরকার এসেছিল এই বলে যে আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য আমরা আসছি, পরে আমরা সবাই মিলেমিশে একটা ফেয়ার ইলেকশন। বিএনপি নেতা মেজর হাফিজের একটি বক্তব্য কনফিউশন তৈরি করেছে, যে তিনি বলেছেন যে মধ্যবর্তী নির্বাচনের ঘোষণা দিলেই হবে। আপনি কি মনে করেন যে সরকার যদি একটি মধ্যবর্তী নির্বাচন ঘোষণা বা একটি মধ্যবর্তী নির্বাচনের জন্য আলোচনা শুরু করবার উদ্যোগ নেয়, তাতে সমস্যার সমাধান হবে? মানে 20 দলীয় জোটের আন্দোলন আমি ঠিক জানি না, কিন্তু এটা তো একটা পজিটিভ জেস্চার হবে, সেটার মধ্যে রেসপন্ড করতে পারলে ভালো। আমি মানে মধ্যবর্তী নির্বাচন ঘোষণা বর্তমান সরকারের অধীনে, সেটা তো ফিক্স করতে হবে আপনাকে আলোচনা করে। আপনার কাছে একজন সাংবাদিক হিসেবে বা সম্পাদক হিসেবে কি মনে হয়, বিএনপি কি সেই আগের জায়গা থেকে সরে এসছে, যেটি বিএনপি পঞ্চদশ সংশোধনী পাশ হওয়ার পরে একটা দীর্ঘ আন্দোলন করলো, যেটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে, তত্ত্বাবধায়ক নাম না হোক, যে কোনো নাম না হোক, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন, নাকি এখন নির্বাচনের ঘোষণা দিলেই বিএনপি? তা কেমন করে হয়? নির্বাচনই তো করাতে হবে, মানে সবার অংশগ্রহণমূলক একটি নির্বাচন করাতে হবে, সেটাই দাবি। আজ পর্যন্ত যা ছাপা হয়েছে এবং আগামীকালও যা ছাপা হতে যাচ্ছে, সেখানে কিন্তু দাবি এটাই যে একটা নিরপেক্ষ কোন কর্তৃপক্ষের অধীনে। আপনি মনে করেন বিএনপি সে জায়গায় এখন স্টিক করে আছে বলে? মিস্টার সেলিম, আমি মনে করি যে সংকটের কারণ হলো বহুমাত্রিক, এবং আলাদা করে একটা জায়গায় হাত দিয়ে এটার পার্মানেন্ট সলিউশন পাবেন না। যেমন এইটার রুটে যদি যেতে হয়, মূলে যদি যেতে হয়, তাহলে আমি মনে করি যে বর্তমানে যে লুটপাটের অর্থনৈতিক ব্যবস্থা, সেটা থেকেই লুটপাটের রাজনীতির জন্ম এবং রাজনীতির রুগ্নতার সৃষ্টি হয়েছে। অর্থনীতির ভাষায় বললে রেন্ট সিকিং বলে আর কি, অনুপার্জিত আয়। বাংলাদেশে এইটা একটা বিশাল কেকের মতো, এবং এই কেকটা আমি পাবো না সে পাবে। যদি এই পক্ষকে বাদও দেই, তাহলে খালি এক পক্ষ যদি থাকে, তাহলে পরে দেখবেন ওই কেকের ভাগ বাটোয়ারা নিয়ে মারামারি, গলা কাটাকাটি চলছে। গত 1 বছর বিএনপি তো তেমন আন্দোলন করে নেই, তাহলে 47 জন আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মী মারা গেল কেন? কার হাতে মারা গেল? কি কারণে মারা গেল? তো উৎসটা হলো ওই জায়গায়। সেখান থেকে কিন্তু সেটা হলো মৌলিক সমস্যার সমাধান। আওয়ামী লীগ আর বিএনপি এই সমস্যার সমাধান করতে পারবে না, সেইখানে আমাকে অন্য রাজনৈতিক একটা ডাইমেনশন সৃষ্টি করতে হবে। কিন্তু ইমিডিয়েট এই কথা বলে আমরা চুপ করে ঘরে বসে থাকলাম তত্ত্ব দিয়ে পণ্ডিতের মতো। ইমিডিয়েটলি মানুষ শান্তি চায়, এবং ইমিডিয়েট শান্তি যেই কারণে বিঘ্নিত হয়েছে সেইটা হলো 2টা জায়গা। একটা হলো যে আন্দোলনের নামে সহিংসতা, আর আরেকটা হলো সেইটা দমনের নামে একটা ভুল পদ্ধতি যে প্রয়োগ করা হচ্ছে, যে আমি ডান্ডা পিটিয়ে সব ঠান্ডা করে দেব। দ্যাট ইজ এ রং মেথড। এটা পলিটিক্যালি ট্যাকল করতে হবে। কিন্তু পলিটিক্যালি ট্যাকল করার কথা বলে যদি আমি এই সহিংসতা এবং পেট্রোল বোমা অব্যাহত রাখি, সেইটা কোনোদিনই গ্রহণযোগ্য হতে পারে না। এখন তো আমার যেটা ধারণা, আগে আপনি কি কর্মসূচি প্রত্যাহার করেন না, কোনটা আগে কোনটা পরে? এই প্রশ্নটা এই 2 পক্ষের সঙ্গে আলোচনা করলেই প্রত্যেকে বলে উনারা আগে করুক, আর এই বলে যে উনারা আগে করুক। তা আমি দায়িত্ব নিতে রাজি আছি। আমার সঙ্গে কেউ থাকলে বলে আমি খুবই সন্তুষ্ট হব, দুইজনের কাছে যাব, সাইমেলটেনিয়াস অ্যানাউন্সমেন্ট হবে। খালেদা জিয়া বলবে অবরোধ, হরতাল, পেট্রোল বোমা এগুলো সব বন্ধ করে দেওয়া হলো, আর সরকার ফখরুল আলমগীর ইত্যাদি যারা যারা অ্যারেস্ট করেছে তাদেরকে অবিলম্বে বেইলে হোক যেভাবে হোক ছেড়ে দিয়ে দমন পীড়নের পথ থেকে বেরিয়ে আসতে হবে। সাইমেলটেনিয়াস একসঙ্গে অ্যানাউন্সমেন্ট হবে, এবং তাহলে পরেই সমস্যার সমাধান হবে। তা না হলে বলবে আমি উইথড্র করব আর আপনারা দমন পীড়ন চালিয়ে যাবেন। ওরা বলবে আমি দমন পীড়ন বন্ধ করে দিব আর তোমরা এটা আরো বাড়াই দিবে, তাহলে কেমন? এখন যেটি হচ্ছে যে আপনি যেমনটা বলছেন, বা সবাই আমরা সরকারের দিক থেকে, সরকারের যারা কর্তা ব্যক্তি তাদের যে বক্তব্য, সরকারি জোটে এবং দলে যারা আছেন তাদের যে বক্তব্য, তারা এটিকে এখন আর রাজনৈতিক সংকট মনে করেন না। তারা মনে করেন দেশে এটি সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে এবং এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে দমন করা সম্ভব, নিয়ন্ত্রণ করা সম্ভব, এবং প্রশাসনিক পদক্ষেপের জন্য যথেষ্ট। এবং ইতিমধ্যে কেউ কেউ বলছেন যে প্রচলিত আইন, এর মধ্যে
ল কমিশনের প্রধান সাবেক প্রধান বিচারপতি জাস্টিস খায়রুল হক তিনিও বলেছেন যে প্রচলিত আইন আছে, সেই আইনেই এটি দমন করা সম্ভব। আমার প্রশ্ন হচ্ছে যে আইন করে দমন করা সম্ভব কিনা, এবং বা যে আইন আছে তা দিয়ে দমন করা সম্ভব কিনা। আরেকটি প্রসঙ্গ এখানে এসছে, সেটি হচ্ছে যে অবরোধ এবং হরতালের মতো হরতালকে আইনত নিষিদ্ধ করবার একটি প্রক্রিয়ার কথা আইনমন্ত্রী বারবার বলছেন, এবং অনেকেই ইতিমধ্যে বলেছেন সরকারের দিক থেকে এরকম কথাবার্তা আছে যে সেটি তারা বিচার বিশ্লেষণ করে দেখছেন। দিলীপ বড়ুয়া যদি বলেন যে আসলে এইভাবে এই সংকটের সমাধান সম্ভব কিনা। আমরা যেহেতু গণতান্ত্রিক আন্দোলন করে আসছি এবং আমাদের দেশের সৃষ্টি থেকে আরম্ভ করে এই পর্যন্ত গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে হরতাল একটা সর্বোচ্চ রূপ। আমরা মনে করি হরতালকে আইন করে বন্ধ করাটা এটা গণতান্ত্রিক আন্দোলনে ব্যর্থ হবে, এবং অবরোধও আমি মনে করি আইন করে বন্ধ করাটা যথার্থ নয়। কিন্তু আমাদের গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে এই দুইটা উপাদান বা দুটা পথ এটা অত্যন্ত যুক্তিযুক্তভাবে ছিল বা আছে, কিন্তু আজকে এটাকে আমরা মিসইউজ করছি, যেটা এটা চলে টর্ন হয়ে গেছে প্রোটেকশন, যেটা আমব্রেলা, যেটা হচ্ছে পেট্রোল বোমা, নাশকতামূলক কাজ, এগুলো হয়ে গেছে, যার জন্য আজকে মানুষ এই জায়গাটাতে আসছে। কাজে এই সংকটটাকে মোকাবেলা করতে হলে এটাকে ব্ল্যাকমেইল, আজকে পলিটিক্যাল ব্ল্যাকমেইল চলছে যে আমি সন্ত্রাসের মাধ্যমে, পেট্রোল বোমার মাধ্যমে জনকে জিম্মি করে আজকে গভর্নমেন্ট থেকে আমি আদায় করব, দাবি আদায় করব। এই পথটা হচ্ছে আত্মঘাতী। এই পথটা দিয়ে যদি গভর্নমেন্ট সাকাম করে, আত্মসমর্পণ করে, ভবিষ্যতে আরো সংকট সৃষ্টি হবে। কাজে আমি মনে করি যে আজকে পেট্রোল বোমা জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের বহির্ভূত যে জিনিসগুলো আছে সেগুলো বন্ধ করা উচিত। তারপর পরবর্তীকালে যদি আলোচনা প্রশ্ন আসে অবশ্যই তখন কিভাবে ক্ষমতা হস্তান্তর হবে, নির্বাচন কিভাবে হবে, পরবর্তীকালে সেটা বিবেচনা করা যেতে পারে। তবে প্রথমেই এই পেট্রোল বোমা থেকে আরম্ভ করে এই সমস্ত জিনিসগুলোকে বন্ধ করা উচিত। ডক্টর রেজওয়ান সিদ্দিকী, যেমন আমি এখানে ঢোকার আগে আমি ফিরোজ ভাইয়ের একটা কথা জবাব দেই, সেটা হলো আজকে কালকে পত্রিকায় বেরোবে বা চ্যানেলগুলোতে নিশ্চয়ই ইতিমধ্যে দেখাইছে যে হানিফ সাহেব বলতেছেন, আওয়ামী লীগের মাহবুব আলম হানিফ, উনি বলেছেন যে বিএনপি যদি এখন এই মুহূর্তে অবরোধ উদ্র করে নেয়, 24 ঘন্টার মধ্যে সমস্ত পেট্রোল বোমা টোমা এগুলো শেষ, এগুলো বন্ধ করে দেবো আমরা। কেন তাহলে কি এই সমস্ত পেট্রোল বোমাবাজরা আপনাদের নিয়ন্ত্রণে যে আপনারা এটা করতে পারেন, তাই কি? সুতরাং ওইটা একটা দিক। আরেকটা যে কথাটা আলোচনা হচ্ছে সেটা হলো অর্থনীতির ক্ষতি। অর্থনীতির ক্ষতি তো হচ্ছেই, হরতাল অবরোধে বিশাল ক্ষতি হয়েছে, যেটা সবাই মিলে দাবি করেছেন যে 75,000 কোটি টাকার ক্ষতি, ব্যবসায়ীরা বলছেন। কিন্তু আপনি ধারাবাহিকভাবে লক্ষ্য করলে দেখবেন অর্থনীতির ক্ষতি গত 6 বছর ধরে সমস্ত ব্যাংক ফোকলা করে সরকারি লোকেরা নিয়ে চলে গেছে। হাজার হাজার কোটি টাকা, 1,000, 2,000, 3,000 কোটি টাকা একজন নিছেন, কোনো কোলাটেরাল নাই, কিছু নাই, তার কোনো হিসেবও নাই, তার কোনো ঠিকানাও নাই, তার কোনো চেনা জানাও নাই। এই টাকাটা নিয়ে কি করেছেন? টাকাটা কোথায়? ঠিক আছে, এই টাকাটা তো কোথাও ইনভেস্ট হয় নাই, সেটা 40-50 হাজার কোটি টাকা কোথাও ইনভেস্ট হয় নাই, টাকাটা গিয়েছে কোথায়? অর্থাৎ অর্থনীতি ভেতর থেকে সরকারের ঘুণ পোকারা খেয়ে 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 এটাকে একেবারেই ঝাঁঝরা করে ফেলেছে। তারপর তার উপরে এই ক্ষতি, নিশ্চয়ই এটা একটা মারাত্মক ক্ষতি। কিন্তু এটা কাটিয়ে ওঠার জন্য এই কথাটাও মনে রাখতে হবে যে এই ক্ষতি না হলে ভালো হতো, কিন্তু ওই যে ক্ষতি ধারাবাহিকভাবে শুরু হয়েছে সেটার ব্যাপারে কিন্তু কোনো কথা শুনি না। কার সাজা হয়েছে? বেসিক ব্যাংক লুট হয়ে গেছে, সোনালী ব্যাংক লুট হয়ে গেছে, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, একটা লোকেরও তো সাজা হয় নাই, এ পর্যন্ত কোনো লোকের সাজা হয় নাই। বরং দুদকে গেলে চমৎকার, দুদক সার্টিফিকেট। হরতাল অবরোধ নিষিদ্ধের প্রসঙ্গে বলছি না, হরতাল অবরোধ নিষিদ্ধ করার কোনো প্রশ্নই ওঠে না। অর্থাৎ বল প্রয়োগের মাধ্যমে আপনি এ ধরনের মানুষের অধিকারকে বল প্রয়োগের মাধ্যমে দমন করা যাবে না, 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 কিছুতেই সম্ভব নয়। কারণ হরতাল, ধরেন আপনি বললেন যে অবরোধ আজ থেকে বেআইনি, আমি দেখে দিলাম, যারা রশিদ ভাই বা দিলীপ দা, সেলিম ভাই এরা জানেন, শিয়া শেখদার হরতাল ডেকে দিছিল 73-74 সালে। এটা কোনো পার্টি না, কেউ নামই জানতো না, তো শিয়া শেখদার হরতাল ডেকে দিছিল, গোটা ঢাকা শহরে হরতাল হয়ে গেছিল এবং তারা নিষিদ্ধ আন্ডারগ্রাউন্ড পার্টি ছিল। কেন হলো? কেন হরতাল হলো? সুতরাং আপনি যে নিষিদ্ধ করবেন, নিষিদ্ধ করলে ডেকে দিলে তখন আপনি কি করবেন? আবার এই 50,000 লোক গুলি করে মেরে ফেলবেন? তা তো হয় না। সুতরাং হরতাল অবরোধ নিষিদ্ধ করার চিন্তা এক ধরনের পাগলামো। কাজী ফিরোজ রশিদ। না, অবশ্যই জানি আমি একমত এই ব্যাপারে যে দিলীপ দা বলছেন
যে এটা মানুষের গণতান্ত্রিক অধিকার, হরতাল করা, অবরোধ করা, কিন্তু ওই তার মধ্যে এই যে পেট্রোল বোমা মারা, এটা কিন্তু হরতালের কোনো চ্যাপ্টারে পড়ে না। হরতাল করবে, ঘেরাও দেবে, এই করবে, রাস্তা অবরোধ করবে। আমরাও এত হরতাল করছি, একটা ঢিল মারছি গাড়িতে, কিন্তু এই রাস্তা আটকিয়ে রাখছি, কিন্তু এই পেট্রোল বোমা মানুষ মারা, এটা দেখেন জিল্লু ভাই, এই যে সাংস্কৃতিক, এই যে পেট্রোল বোমা মারা শুরু হলো, এটা কারোর জন্য কিন্তু সুখকর নয়। আজকে যদি আমি ধরে নিলাম যে আওয়ামী লীগ কথা বললো এই পেট্রোল বোমার জন্য, এখন আমরা, উনি যে বললেন মজদুল ইসলাম সেলিম যে আমরা মধ্যস্থতা করব, মধ্যস্থতা উনি করলেন, একটা নির্বাচন হলো, বিএনপি ক্ষমতা আসলো, আওয়ামী লীগ 3 মাস পরে কবে যে আমি আর সংসদে যাব না, এবং এই সরকার মধ্যবর্তী নির্বাচন না দেওয়া পর্যন্ত আমি পেট্রোল বোমা মারতেই থাকবো। তারা বললো যে এরা তো এখন 3 দিন দিচ্ছে, তারা বললো যে আমি 1 মাসের হরতালের টাইম দিয়ে দিলাম, পাবলিক যাবে কোথায়? এবং সেই শক্তি আওয়ামী লীগে আছে। রাস্তায় দাঁড়িয়ে তারা গাড়ি পোড়াবে, মানুষ মারবে, এটা করবে, সেটা করবে। তাহলে কি দেশটা এইভাবে চলবে? এই পেট্রোল বোমার কাছে যদি আপনি হার মানেন, এই জন্য কিন্তু একদিন বিএনপিকেও এই জন্য দিতে হবে, অনেক খেসারত দিতে হবে। একটি গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে আপনাকে আসতে হবে। ধরেন একটি এই সংবিধান রক্ষার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য নির্বাচন দিতে হবে, যেটি বলছেন যে এখন বিএনপি শেখাচ্ছে যে আওয়ামী লীগ বিরোধী দল গেলে কি কি করতে পারে বা কি করবে, এবং এর থেকে আরো ভয়ঙ্কর ক্ষমতাসীনরা শেখাচ্ছে যে বিএনপি ক্ষমতা আসলে তারা কি করতে পারে, কি করতে হবে। যে এই যে ধারাবাহিকতার কথা বলে যে নির্বাচনটা হলো, ঠিক আছে, ওনারা বলছিল যে আমরা নির্বাচন পরে শুরু করবো একটি মিড টার্ম ইলেকশন, 3 বছর পরে হতে পারে, 4 বছর পরে, এটা হইলো না, 5 বছর মধ্যে হলো, 1 বছর গেছে। এই করতে করতে তো আরো 4টা বছর যেত। পেট্রোল বোমা মারা যে শুরু করে দিলেন, এইটা তো একটা ভালো নজির হলো না। এখান থেকে সরে আসতে হবে, স্টেটমেন্ট দিতে হবে। উনি যেটা বলছেন আমি একমত, যে বিএনপিকে স্টেটমেন্ট দিতে হবে, যারা পেট্রোল বোমা মারতেছে দেশের শত্রু, জনগণের শত্রু, বিএনপিকে বলতে হবে যে আপনারা দেশপ্রেমিক, এদিকে ধরিয়ে দেবেন, আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত না, আমরা হরতাল করতেছি, অবরোধ করতেছি, পেট্রোল বোমা মারার সাথে আমরা এক নই, যারা মারতেছে তারা দেশের শত্রু, তাদের ধরাই দেন। এটা বিএনপি স্টেটমেন্ট দিক, আমরা অভিনন্দন জানাবো, তাদের সাথে আলোচনা শুরু করবো। স্টেটমেন্ট দিয়েছে, কালকেও দিক একটা বড় দিয়ে দিক, এতগুলো মানুষ মারা যাচ্ছে না। আমি মনে করি যে বিএনপির বা অন্য যে কোনো দলের আন্দোলন করার অধিকার আছে, এবং আন্দোলনের ভিতরে সবার সমাবেশ, মিছিল, হরতাল, অবরোধ সবই এটার ভিতরে ইনক্লুডেড। আইনের ভেতরেই এই অধিকারগুলো কিন্তু স্বীকৃত। পুলিশ আমাকে একবার মিছিলে বাধা দিল যে আপনার পারমিশন কোথায়, তা আমি আমাদের সংবিধান বের করলাম, বের করে বললাম যে দেখেন এই ধারায় লেখা আছে, না আমার পারমিশন এটা 71 সালে রক্ত দিয়ে আমরা অর্জন করে আনছি। কথাটা হালকা কথা না, এটার ভেতরে গভীর তাৎপর্য আছে। কিন্তু আন্দোলন করার অধিকার থাকা মানে পেট্রোল বোমা মারার অধিকার, এইটা কিন্তু বিএনপির নাই। ঠিক একইভাবে উল্টা দিকে আমি বলতে চাই, আওয়ামী লীগের বা সরকারের এই অধিকার আছে যে পেট্রোল বোমা যারা নিক্ষেপ করে তাদেরকে অ্যারেস্ট করার, কিন্তু আন্দোলনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কোনো অধিকার সরকারের থাকতে পারে না। আরেকটা কথা বলতে চাই, গণতন্ত্র যদি বিপদে পড়ে তার সবচেয়ে শ্রেষ্ঠ দাওয়াই হলো আরো কম গণতন্ত্র না, আরো বেশি গণতন্ত্র দাও। এইটা হলো ইতিহাসের শিক্ষা। আপনি দেখবেন পেট্রোল বোমা এখন বোমা বাণিজ্যে পরিণত হয়েছে, আউটসোর্সিং এটা বলা হয়। এটা বিরাট একটা বাণিজ্যিক কার্যক্রম চলছে, এগুলো কিছু কিছু খবরও পত্রিকায় বের হয়েছে। এবং পত্রিকায় কি আপনারা দেখেন নাই যে ঢাকা শহর সহ সারা বাংলাদেশে কারা পেট্রোল বোমা বানায় সেই তালিকা প্রকাশ হয়ে গেছে, তারপরেও তাদেরকে অ্যারেস্ট করতে পারছে না। এইদিকে হুকুমের আসামি বলে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এটা চেষ্টা করছে। এবং এই বক্তব্য যে আপনারা অবরোধ হরতাল তুলে নেন তাহলে পরে পেট্রোল বোমা বন্ধ হয়ে যাবে, ইট ইজ এ রং অ্যাপ্রোচ বলে আমি মনে করি। পেট্রোল বোমা যারা নিক্ষেপ করে সেইটাকে বন্ধ করার জন্য সরকার এবং সমস্ত রাজনৈতিক দলের যৌথ একটা সিদ্ধান্ত এবং করা উচিত, এবং সেটা অন দ্য বেসিস অফ দ্য অ্যাসিওরেন্স অফ দ্য গভর্নমেন্ট যে গণতান্ত্রিক অধিকারের উপরে কোনো হস্তক্ষেপ করা হবে না, এবং আমরা আরো বেশি গণতন্ত্রের ভেতরে যাব। কিন্তু আমি আগেই বলেছি যে সমস্যা একমাত্রিক না, বহুমাত্রিক, এবং এটার উৎস এখানে বলা হয়েছে যে নির্বাচন, একটা সকলের অংশগ্রহণ ভিত্তিক নির্বাচন, অবশ্যই সেটা একটা ইম্পর্টেন্ট পলিটিক্যাল ইস্যু। এবং অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য কি দরকার? তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কেন হইচই করে আমি এটা বুঝতে পারছি না। আসল সমস্যা তো অন্য কানে, টাকার খেলা, পেশি শক্তি, প্রশাসনিক কারসাজি,
সাম্প্রদায়িক প্রচারণা, এইগুলো হলো রিয়েল ডেঞ্জার। এবং সেইখানে ইলেকট্রাল সিস্টেমকে আমূল পরিবর্তন করে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম ইত্যাদি এই ধারায় আমাদের ভাবতে হবে, এবং সেইগুলো নিয়ে অবিলম্বে আলোচনা শুরু করা প্রয়োজন, সিরিয়াস ডিসকাশন। এবং একজন আরেকজনের বিরুদ্ধে যেই ভাষায় বিষোদ্গার করছে পরিস্থিতিকে কিন্তু আরো তিক্ত করে তুলছে। ওর জন্য সমস্ত একটা জাতীয় সংলাপের প্রয়োজন বলে আমি মনে করি, এবং সেটা খালি আওয়ামী লীগ বিএনপির সংলাপ না, এটা সমস্ত জাতি। কিন্তু সেইখানে জামাতে ইসলাম থাকতে পারবে না। এবং ফিরোজ ভাই মাইন্ড না করলে এই স্বৈরাচারী এরশাদ আমরা বলে থাকি, যাদেরকে আমরা রক্ত দিয়ে পরাজিত করেছি, তাদের কোন স্থান এখানে থাকবে। আমাদের সাইডে দেন না আপনারা, জামাতকেও ছাড়েন আমাদেরও ছাড়েন, এই কিছু করেন না, আমিও তাহলে কিছু মনে করেন না। এই রাজাকারের স্বৈরাচার আবার যদি এক হয়ে যায় আপনাদের অবস্থাটা কি হবে? না না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এগুলো ফেস করে আসছি আমরা। আপনি তখন ওই দিক থেকে এই দিকে চলে আসবেন। আপনি ছাত্রলীগের নেতা ছিলেন না, ছিলাম, জগন্নাথ কলেজের ভিপি ছিলেন না, একসঙ্গে আমরা হরতাল করছি না আইয়ুব খানের সময়, পকেটে আমরা একেবারে শেষ প্রান্তে প্রত্যেকের জন্য 2 মিনিট করে সময়, যে আশু সমাধানও দরকার। আবার যেটি আমি আসছি মিস্টার সেলিম যেমনটা বলছেন যে এটি একটা দীর্ঘমেয়াদে বা একটা মোটামুটি স্থায়ী সমাধান দরকার, মধ্যমেয়াদেও কিছু পদক্ষেপ হয়তো মধ্যমেয়াদের জন্য নেওয়া দরকার। তো সংকটের সমাধান কিভাবে হতে পারে, আর দ্বিতীয়ত হচ্ছে যদি সমাধানের দিকে না যাওয়া যায় তাহলে আসলে বাংলাদেশ কোথায় যাচ্ছে, কোথায় গিয়ে এর শেষ হতে পারে বলে আপনারা মনে করেন? মনে হয় মিস্টার দিলীপ বড়ুয়া আপনি শুরু করেন, 2 মিনিট। প্রথমত হচ্ছে যে গণতান্ত্রিক আন্দোলনের সুযোগ নিয়ে জামাত ইসলাম একটা দৈত্য হিসাবে আবির্ভূত হচ্ছে। কাজে বিএনপির উচিত জামাতের সাথে তার সম্পর্ক ছেদ হচ্ছে। এরা গণতান্ত্রিক শক্তি নয়, এরা অপশক্তি, এরা গণতান্ত্রিক অপশক্তি। এই অপশক্তির সাথে বিএনপির সম্পর্ক ছেদের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে যদি আমরা অগ্রসর হই, এবং তখন সরকারও বিবেচনা করবে যে এটাকে কিভাবে অগ্রসর করে নিয়ে যায়। তখন যেহেতু আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাসী, বিএনপি তো নির্বাচন ছাড়া অন্যভাবে ক্ষমতা যেতে পারবে না, বা অন্যভাবে ক্ষেত্র তৈরি করলেও বিএনপি বেনিফিশিয়ারিজ হবে না, আদার ফোর্সেস বেনিফিশিয়ারিজ হবে। সেই জন্য হচ্ছে যে আজকে আমাদের যেই জায়গাতে যা উপনীত হচ্ছে সেই জায়গাতে রিয়েল পয়েন্ট অফ নো রিটার্ন অথবা আমাদের রিকনসিলিয়েশন, পলিটিক্যাল রিকনসিলিয়েশন হবার সম্ভাবনাটা খুবই ক্ষীণ যদি বিএনপি জামাত ইসলামের সাথে সম্পর্ক ছেদ এই বিষয়টি তারা না করে। তাহলে এই ক্রাইসিসটা চলতে থাকবে, তখন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট ওই জায়গাতে আসি দাঁড়াবে, যেটা জাতির জনগণের জন্য মঙ্গলজনক। কে বেশি ফিট বলে মনে হয় আপনার কাছে? সেটা ঘটনায় টাইম উইল সে। মানে আপনি কি মনে করেন, আপনার কাছে অ্যানসার আছে কিনা, জানা আছে কিনা কে বেশি ফিট? না, সেটা হলো ঘটনায় প্রমাণ করবে, ঘটনাই প্রমাণ করবে। ডক্টর রেজাউল সিদ্দিকী, জামাতের সঙ্গ ছাড়তে হবে, জামাত একটা ঠিক আছে, কিন্তু কেউ এটা মনে করতেই চান না যে 86 সালে এবং 96 সালে আওয়ামী লীগ এবং জামাত গলাগলি করে আন্দোলন করেছে। এরশাদের ইলেকশনের সময় সেখানে করেছে গলাগলি, আর 96 সালে বিএনপির বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের জন্য যে আন্দোলন, সে আন্দোলন একেবারে গলাগলি করে করেছে। কই তখন জামাত যুদ্ধাপরাধী ছিল না, তখন জামাত বিস্ফোরা ছিল না, তখন জামাত দুষ্ট খপ ছিল না। অর্থাৎ বিএনপি জামাত মিলে যদি একটা অতিরিক্ত শক্তির সৃষ্টি হয়, সেটা ভেঙে দিলে আজকে জামাতকে যদি বিএনপি বলে না ঠিক আছে আমাদের কোনো সম্পর্ক নাই, কালকেই আওয়ামী লীগ জামাতকে কোলে নিয়ে আপনি ইয়ে করবে, একটা মোর্চা করবে। সুতরাং এটা জামাতের এইভাবে জামাতকে দেখার কোনো সুযোগ নেই। আর জামাতের কয়টা লোক 62 বছর আওয়ামী লীগের সঙ্গে তো একই মোর্চায় কখনো জামাত ছিল না। কিভাবে ছিল? এক টেবিলে বসে গল্প করেছেন, এক টেবিলে বসে আন্দোলন করেছেন, এক টেবিলে বসে বিবৃতি দিয়েছেন, এক টেবিলে বসে আন্দোলনের ঘোষণা দিয়েছেন, সবই তো হয়েছে। তার সমস্ত ছবি ফেসবুক ঘাটলে দেখবেন। কিন্তু আমার কথা হলো যাদের বয়স এখন 62-র কম, তাদেরকে আপনি যুদ্ধাপরাধী বলতে পারবেন না, বা মুক্তিযুদ্ধের সময় তারা এই করেছে ওই করেছে, সেটা সমাধানের আলোচনা। সমাধান হলো নির্বাচন। আমরা তো 15 বছর ধারাবাহিকভাবে নির্বাচন করে একটা গণতন্ত্রের পথের দিকে অগ্রসর হচ্ছিলাম। সেই নির্বাচনের সেই ধারাটা 15th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে আপনি একেবারে সর্বনাশ করে দিলেন, এবং এটিও এক ব্যক্তির ইচ্ছার কারণে এই সর্বনাশটা হলো। যারা এই সংশোধন কমিটিতে ছিলেন, তার মধ্যে তোফায়েল আহমেদ ছিলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন, অন্যান্য আওয়ামী লীগের বড় নেতারা ছিলেন এই কমিটির, একজনও বলেনি যে এই জিনিসটা বাতিল করা উচিত, যেটা বদুল আলম মজুমদার
তার আর্টিকেলে উল্লেখ করেছেন। সুতরাং সেটা কিন্তু এক ব্যক্তির খেয়ালে জিনিসটা বাতিল হয়ে গেল, সংকটের শুরু সেখান থেকে হলো এবং সমাধানও সেখানে মিস্টার কাজী ফিরোজ রশিদ। আসলে জিল্লুর ভাই, মানুষ তো এখন আর টক শো শুনতে চায় না। মানুষ চায় কি, যে ঠিক এই মুহূর্ত থেকে এই হানাহানি, মারামারি, এই পেট্রোল বোমা মেরে মানুষ মারা বন্ধ। এইটা যদি উঠে যায়, আর একটি পেট্রোল বোমা মারা হবে না, একটি মানুষও মারা যাবে না, তাহলে কিন্তু মানুষ সব থেকে বেশি উৎফুল্ল হবে। আপনার আমার কাছে কোনো দলের কাছে মানুষ ব্যক্তিগতভাবে খারাপ চায় না, খেটে খাওয়া মানুষ, কিন্তু তারা এখন ঘর থেকে বেরোতে পারছে না। বাসে উঠলে পেট্রোল আঘাতে মারা যাচ্ছে। এখন দেখেন না, এটা আমি বলতেছি ক্রস ফায়ার সরকার কিভাবে করবে। একজনের পেট্রোল মেরে মানুষ মারতেছে, তার তো সেই অধিকার নেই। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে মানুষের জান মালের নিরাপত্তা দেওয়া। নিষেধ না আসনে তাহলে ক্রস ফায়ার না, তাহলে গুলি করবে। গুলি আমাদের সময় হয়েছে, 62 গুলি হয়েছে, 67 হয়েছে, 69 হয়েছে, গুলি তো সবসময় হয়েছে। এখন আমি বলি যে দুইটি দল আজকে একে অপরের বিরুদ্ধে শুধু দোষারোপ করছে, ব্লেম গেম চলতেছে। এরা বলতেছে তোমার দোষ, তুমি আমাকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দাও না, দিয়ে আমি এই কাজ করতেছি। আরেকজন বলছে তোমার দোষ, তুমি জামাত ছাড়ো, অমুক তমুক ইত্যাদি। এই ব্লেম গেমে কাজ হবে না। দুই দলই যদি জিততে চায় তাহলে একজনকে হারতে হবে, গণতন্ত্র হেরে যাবে। আর যদি গণতন্ত্র হেরে যায়, এইটা কারোর জন্য শুভকর কোনো অবস্থা দাঁড়াবে না, কারোর জন্য সুবিধা হবে না। পরিষ্কার হলো না, একজনকে হারতে হবে। একজনকে হারলে গণতন্ত্র হারবে কেন? আর আপনি দুজনে যদি জিততে চান, এই অবস্থায় দুজন জিততে গেলে কি হবে? হানাহানি, মারামারি হবে। বিএনপি বলবে যে আমি এই বোমা মাইরেই জিততে চাই, একসময় সরকার আমার কাছে আসবে যে ঠিক আছে তুমি যেভাবে চাও নির্বাচন কবে ক্ষমতা যাওয়া বললে আমি ক্ষমতা দিয়ে যাই। এটা তো এরশাদ না, যে আওয়ামী লীগ গভর্নমেন্ট যে বলার সাথে আমরা ছেড়ে দেবো। আমরা একদিন আগেও বলছি যে আমরা কি কাগজ উড়াই দেবো ক্ষমতা, কিন্তু একদিনে বলার সঙ্গে ছাড়েনি। আপনারা তো 9 বছর ছিলেন না, আমাদের সাথে এইভাবে মানুষও মারা হয় নাই। জি, সেই জন্য আমি বলতে চাই যে যদি দুইটি দলই জিততে চায়, এই হানাহানি চলে, যেটা অর্থ আমি ওইভাবে বলছি যে কেউ হারবে না, তাহলে তো গণতন্ত্র হয়ে যাবে। মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম। না, আমি মনে করি যে জামাত প্রসঙ্গে যে ব্যাপারটা, এইটাকে এড়িয়ে গিয়ে কোনো সমাধান হবে না। ওর জন্য যে সমস্যাটা বলা হয়েছে যে এরা জোট থেকে বের করে দিলে আওয়ামী লীগ নিয়ে নেবে, আবার আওয়ামী লীগ বলছে যে আমরা যদি নিষিদ্ধ করি তাহলে তো সব যে বিএনপিতে ঢুকবে। ওর জন্য এইখানেও আমার ফর্মুলা হলো যে একসঙ্গে একই মুহূর্তে দুইটা কাজ একসঙ্গে করতে হবে। বিএনপি জামাতকে তালাক দেবে এবং সরকার জামাতে ইসলামকে নিষিদ্ধ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে ক্যাটাগরিক্যালি, এটা ঝুলিয়ে রাখলে চলবে না। সেকেন্ড পয়েন্ট হলো, আমাদের দেশের রাজনীতির একটা মৌলিক সমস্যা হলো নীতি আদর্শের প্রতিদ্বন্দ্বীর চেয়ে ক্ষমতার প্রতিদ্বন্দ্বীকে অধিকতর শত্রু মনে করে, এবং এই কারণে আজকে কোথায় গিয়ে প্রধান আঘাত হানতে হবে এইটা রং সাইডে চলে যাচ্ছে। অ্যাটাক জামাত, নিউট্রালাইজ অর ম্যানিপুলেট উইথ বিএনপি, এইটা না করে অ্যাটাক বিএনপি, ম্যানিপুলেট উইথ জামাত, এই প্রক্রিয়া দেশকে ধ্বংস করে দিচ্ছে। লাস্ট আমি বলতে চাই, দীর্ঘমেয়াদী সমাধানে আমি যাচ্ছি না, ইমিডিয়েট প্রত্যেকটা মানুষ বলছে যে এখন আগুন থামান। ওই গল্পটা বলতে চাই, একই সন্তান, দুইজন মহিলা বলছে যে আমার সন্তান, চুলাচুলি, কিছুতেই সংঘর্ষ দূর হয় না, কাজীর কাছে নিয়ে গেল, কাজীও সমাধান করতে পারলো না, তখন বললো যে তলোয়ার আনো, 2 টুকরা করে দাও। তখন একজন মহিলা বলল যে আমার দাবি আমি প্রত্যাহার করে নিলাম, তবুও ছেলেটা বাঁচুক। সবাই বুঝে গেল যে আসল জননী কে। আমাদের এই দুইজনের ভেতরে একজন যদি একটু ছোট হয়ে একটু মাথা নত কিছু করে, সমস্ত বাঙালি জাতি বলবে যে তিনি মিস্টার সেলিম। ওই 2 ভদ্র মহিলা তো বিচার মেনেছিলেন আর কি, কাজের বিচার মানবেন, কিন্তু আমাদের 2 নেত্রী কারো বিচার মানবেন কিনা সেটা একটা প্রশ্ন উঠেছিল যে একজন অভিভাবক দরকার। আমি একটা আলোচনা এটা বলেছিলাম, দেশের অভিভাবক রাষ্ট্রপতিকে বলেন বা সুশীল সমাজ বলেন, এইগুলো কিছু না, আসল অভিভাবক হলো জনগণ। এবং জনগণ যদি অভিভাবকত্বের দায়িত্ব নিয়ে সেই দায়িত্ববোধ নিয়ে রাস্তায় নামে, তাহলে পরে এই সংকটটা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কে যে পেজ রয়েছে সেই পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমার দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 মিনিটে দেখবার আমন্ত্রণ রইল। ডক্টর রিজওয়ান সিদ্দিকী, মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম, মিস্টার দিলীপুর, মিস্টার কাজী ফিরোজ রশিদ, অসংখ্য ধন্যবাদ আপনাদের চার্জিং।
কি? দর্শক মণ্ডলী, তিনজন অভিজ্ঞ রাজনীতিক এবং একজন সাংবাদিক সম্পাদক কথা বলছিলেন এবং সংকটের দীর্ঘমেয়াদের সমাধান, মধ্যমেয়াদের সমাধানের চাইতে ওনারা চারজনই এই বিষয়ে একমত যে এটির একটি আশু সমাধান জরুরি। আশু সমাধান কিভাবে হতে পারে এটিকে ওনারা মোটামুটিভাবে একটি রাজনৈতিক সংকট হিসেবে বিবেচনা করছেন, যে যেভাবে যে যার অবস্থান থেকে একজন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি হিসেবে দেখছেন, একজন রুগ্ন রাজনীতিকে সমস্যা হিসেবে দেখছেন, এভাবে ওনারা দেখবার চেষ্টা করেছেন। কিন্তু মূল সমস্যা হিসেবে যেটি সবার আলোচনা থেকে বেরিয়ে এসছে সেটি হচ্ছে যে প্রধান সমস্যা হচ্ছে ক্ষমতা থাকা এবং ক্ষমতায় যাওয়ার সমস্যা। অর্থাৎ আমাদের রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতাদের মনস্তত্ত্ব হচ্ছে যে টিকতে হলে, বাঁচতে হলে এবং ভোগ করতে হলে ক্ষমতায় থাকতে হবে কিংবা ক্ষমতায় যেতে হবে, এবং এটি প্রধান ইস্যু। যদিও এই উত্তাপের মধ্যে সেই বিষয়ে বিস্তারিত আলোচনায় না গিয়ে আমরা এটিকে এভাবে টানতে পারি যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া একটা সুরাহা বা সমাধান খোঁজা দরকার। কিভাবে ক্ষমতা হস্তান্তর হবে বাংলাদেশে আগামী দিনে, সেই বিষয়টি সমঝোতা খুবই জরুরি। রুগ্ন রাজনীতি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বাংলাদেশের রাজনীতির সমস্যা, রাজনীতিবিদদের মনস্তত্ত্ব, যে নেতিবাচক রাজনীতি তারা চর্চা করছেন সেটি একটি বড় সমস্যা, এবং এই সমস্যাগুলোর মধ্যে খানিকটা জড়িয়ে আছে যুদ্ধাপরাধীদের বিচারের প্রসঙ্গ, অর্থাৎ জামাতের অস্তিত্বের প্রশ্ন। সমাধান প্রশাসনিকভাবে খুঁজতে গিয়ে ওনারা মনে করেন যে হ্যাঁ, অপরাধ যারা করছেন, পেট্রোল বোমা যারা মারছেন, তাদের আইনের আওতায় এনে বিচার করা প্রয়োজন। এবং যেহেতু যারা আন্দোলনের, অবরোধের, হরতালের ঘোষণা দিয়েছেন তারা বলছেন যে এর দায় তাদের নেই, এটি তারা করছেন না। এমনকি জেনারেল মাহবুবের প্রসঙ্গে এখানে আলোচনা এসেছে, তিনি বার্ন ইউনিটে গিয়েছিলেন, সেখানে গিয়ে তিনি বলেছিলেন যে যারা এই কাজগুলো করছে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা দরকার, আইনের আওতায় এনে কঠোর শাস্তি বিধান করা দরকার। যদিও এরপরে আর তার বার্ন ইউনিটে যাওয়ার কোনো সুযোগ তৈরি হয়নি বা তৈরি করা যায়নি। সো বা প্রশাসনিকভাবে এই সমস্যার সমাধান বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চয়ই এটিকে দমন করবে, কিন্তু একই সঙ্গে আমার অতিথিরাই স্মরণ করিয়ে দিয়েছেন এটি কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে না। আর অবরোধ, হরতালের মতো এই ধরনের রাজনৈতিক কর্মসূচিকে বন্ধ করবার মধ্য দিয়ে কোনো সমাধান নেই, সে কথাও চারজন অতিথি আমার একমত পোষণ করেছেন। তারা বিভিন্ন প্রান্তে অবস্থান করছেন। একজন একটি পত্রিকার সম্পাদনা করছেন, একজন আওয়ামী জোট বা বিএনপি জোটের সঙ্গে নেই, অন্যজন আধা সরকারে আছেন, আবার খানিকটা সরকারের বাইরেও আছেন, এবং আরেকজন তো সরকারের মন্ত্রিত্ব করেছেন এবং ক্ষমতাসীন জোটের সঙ্গেই আছেন। কাজেই একথা নিশ্চিত করে বলা যায় যে সংলাপ সমঝোতার মধ্যেই আসলে সমাধান খুঁজতে হবে, এবং সেটি হয়তো আগামী দিনের রাজনীতির জন্য খুব একটা কল্যাণকর হবে সেরকম গ্যারান্টি কেউ দিতে পারে না, তবে মানুষের আশু স্বস্তি সেখানে রয়েছে। আর সেটি যদি না করা যায় তাহলে গণতন্ত্র আবারও বিপদে পড়বে, এবং সেই বিপদ থেকে যারা এই বিপদমান দুটো পক্ষ আছেন তারা নিজেদেরকে যে রক্ষা করতে পারবেন সেটিও কিন্তু মনে হয় না। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।